ওই চূড়ার জঙ্গলে এখন যাবেন না। এলাকাটা নিরাপদ নয়। She's safe now, sir. But she's in a state of shock. বান্দরবানের নীলগিরি থেকে উঁচুতে অবস্থিত এক ছোট্ট পাহাড়ি জনপদ মেঘপুর। এখানে মেঘেরা মানুষের জানলার পাশে এসে আড্ডা দেয়, আর পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে হাজারো রহস্য। এই মেঘপুরের বাঁকেই এক জীর্ণ কিন্তু পরিষ্কার চায়ের দোকান চালায় ২৫ বছরের যুবক ইশতিয়াক। ইশতিয়াকের কাঁধে এক বিশাল পাহাড় সম দায়িত্ব, ঘরে শয্যাশায়ী বৃদ্ধা মা আর স্কুল পড়ুয়া ছোট বোন তন্নি। প্রতিদিনের অভাব আর দারিদ্র্য যেন এক খাড়া পাহাড়, যা ইশতিয়াককে প্রতি মুহূর্তে জয় করতে হয়। ইশতিয়াক সাধারণ কোনো যুবক নয়, তার শান্ত চোখের গভীরে লুকিয়ে আছে প্রখর মেধা আর এক বুক চাপা কষ্ট। প্রতিদিন যখন পর্যটন কেন্দ্রে দিনের আলো ফুরিয়ে আসে আর শেষ ট্যুরিস্টটিও পাহাড় থেকে নিচে নেমে যায়, তখন শুরু হয় ইশতিয়াকের অন্য এক জীবন। তেলের কুপি জ্বালিয়ে সে তার ঝোলা থেকে বের করে পুরনো কোনো ইংরেজি ক্লাসিক বা দামি কোনো আন্তর্জাতিক পত্রিকা। ইংরেজি শব্দগুলোর জাদুতে সে ভুলে যায় তার চতুর্দিকের দারিদ্র্য। এটা কেবল তার শখ নয়, বরং টিকে থাকার শক্তি। শীতের এক ঘন কুয়াশাচ্ছন্ন ভোর, দৃশ্যমানতা এতটাই কম যে হাত বাড়ালেও আঙুল দেখা যাচ্ছে না। ইশতিয়াক সবে দোকানের ঝাঁপ খুলেছে, চুলার আগুনটা কেবল দাউ দাউ করে জ্বলে উঠেছে, কেটলি থেকে ধোঁয়া ওঠার শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে পাহাড়ের আঁকাবাঁকা পথ পেয়ে ধুলো উড়িয়ে এগিয়ে এলো একটি কুচকুচে কালো রঙের দামি ল্যান্ড রোভার। এই দুর্গম পাহাড়ের বাঁকে এমন দামি গাড়ি সচরাচর দেখা যায় না। গাড়ি থামতেই সেখান থেকে নামল ৩ তরুণী। তাদের আভিজাত্য আর আধুনিকতা যেন এই পাহাড়ের সরলতাকে এক নিমেষে ম্লান করে দিল। সবার মাঝে নজর কেড়ে দিল আহনা, ২০ বছরের এক অপরূপ সুন্দরী তরুণী। তার দুধে আলতা গায়ের রং, পিঠ ছাপিয়ে নামা কুচকুচে কালো রেশমি চুল আর বিষণ্ণ কিন্তু তীক্ষ্ণ চোখজোড়া যেন কোনো এক রূপকথার রাজকন্যার কথা মনে করিয়ে দেয়। আহনার সাথে রয়েছে তার ২ বান্ধবী, রেশমি আর মীরা। তাদের চোখে মুখে পাহাড়ি প্রকৃতি আর এই সাধারণ মানুষদের প্রতি এক ধরনের অবজ্ঞা আর বিরক্তি স্পষ্ট। ভাইয়া, ৩ কাপ স্পেশাল চা দিন তো, খুব শীত লাগছে। আহনা নরম স্বরে বলল। ম্যাডাম, একটু সময় দিন, উনুনটা সবে ধরিয়েছি, পানিটা ফুটতে একটু দেরি হবে। ইশতিয়াক বিনীতভাবে উত্তর দিল। তার কথা শেষ হতে না হতেই রেশমি খিটখিট করে উঠল। সে ইংরেজিতে আহনার দিকে তাকিয়ে বলতে লাগল, লুক অ্যাট দিস লেজি ফেলো, ইভেন হি কান্ট প্রিপেয়ার টি অন টাইম। দিজ আনএডুকেটেড ভিলেজার্স আর জাস্ট আ ওয়েস্ট অফ টাইম। কেন যে এখানে আসতে গেলাম? ইশতিয়াক প্রতিটি শব্দ বুঝতে পারল, প্রতিটি অপমান তীরের মতো তার বুকে বিঁধল। সে চাইলে পারত তাদের চেয়েও সাবলীল এবং মার্জিত ইংরেজিতে কড়া জবাব দিতে। সে বলতে পারত যে সেই পাহাড়ের সন্তান হলেও তার পড়াশোনা আর মেধা তাদের চেয়ে কোনো অংশে কম নয়। কিন্তু ইশতিয়াক চুপ করে রইল। শিক্ষা তাকে অহংকার নয়, বরং ধৈর্য আর বিনয় শিখিয়েছে। সে নিঃশব্দে চা বানিয়ে তাদের হাতে দিল। তারা টাকাটা টেবিলের উপর তাচ্ছিল্যের সাথে ছুঁড়ে মারল, যেন কোনো ভিখারিকে দান করছে। চা খেয়ে যাওয়ার সময় ইশতিয়াক শুনতে পেল তাদের পরিকল্পনা। মীরা বলছে, চল, পাহাড়ের একদম চূড়ায় যে ব্ল্যাক ফরেস্টটা আছে সেখানে যাই, ওখানকার সানরাইজ নাকি পৃথিবীর অন্যতম সেরা ভিউ। ইশতিয়াক চমকে উঠল। সে জানে ওটা কতটা বিপজ্জনক এলাকা, বিশেষ করে এই ঋতুতে সেখানে বুনো জানোয়ার আর অজানা উপজাতির উপদ্রব থাকে। কয়েক মাস আগেই ওখান থেকে কিছু পর্যটক নিখোঁজ হয়েছে। ইশতিয়াক আর চুপ থাকতে পারল না। সে সাহস সঞ্চয় করে সামনে গিয়ে দাঁড়াল। ম্যাডাম, একটু শুনবেন, ওই চূড়ার জঙ্গলে এখন যাবেন না, এলাকাটা নিরাপদ নয়। গত কয়েকদিন ধরে আবহাওয়া খুব খারাপ, আর ওখানে বুনো ভাল্লুকের আনাগোনা বেড়েছে। ইশতিয়াকের কথা শুনে রেশমি আর মীরা হো হো করে হেসে উঠল। রেশমি ব্যঙ্গ করে বলল, শোনো চাওয়ালা, আমাদের কি করতে হবে তা তোমার মতো একজন মূর্খ পাহাড়ি লোকের থেকে শিখতে হবে না, নিজের চরকায় তেল দাও গিয়ে। আহনা কিছুটা বিরক্তির সাথে ইশতিয়াকের দিকে তাকাল, যেন সে খুব বেশি কথা বলছে। ইশতিয়াক আর কিছু বলল না। সে জানে অহংকার মানুষের বোধশক্তি অন্ধ করে দেয়। গাড়িটি স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে গভীর জঙ্গলের দিকে চলে গেল। প্রায় ১ ঘন্টা পার হয়ে গেছে। ইশতিয়াকের মন মানছে না, তার ভেতরটা কু ডাকছে। পাহাড়ের সন্তান সে, বিপদের গন্ধ সে বাতাস থেকেই পায়। আকাশের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, কুয়াশা আরও ঘন হয়ে নামছে, আর দূরের পাহাড় থেকে এক অদ্ভুত গুমগুম শব্দ ভেসে আসছে। ইশতিয়াক আর স্থির থাকতে পারল না। সে তার দোকান বন্ধ করে গায়ের পুরনো চাদরটা জড়িয়ে দ্রুত পায়ে পাহাড়ের চূড়ার দিকে হাঁটতে শুরু করল। পথের এক পর্যায়ে সে লক্ষ্য করল রাস্তার একপাশে আহনাদের কালো গাড়িটি পড়ে আছে। গাড়ির দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। আশেপাশে কেবল গভীর নিস্তব্ধতা আর ঝিঝি পোকার ডাক।
ইস্তিয়াকের মেরুদণ্ডে এক শীতল স্রোত বয়ে গেল। সে চিৎকার করে ডাকল, ম্যাডাম, আহনা ম্যাডাম, আপনারা কোথায়? কোনো উত্তর নেই, কেবল পাহাড়ের প্রতিধ্বনি ফিরে এলো। ইস্তিয়াক জঙ্গলের ভেতরে ঢুকতেই দেখল মাটিতে কারো টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার দাগ। আরও কিছুটা ভেতরে যেতেই তার চোখে পড়ল এক বিভৎস দৃশ্য। একটি ঢালের কাছে আহনা অচেতন হয়ে পড়ে আছে। তার সেই সুন্দর পোশাকগুলো অগোছালো, কপালে রক্তের দাগ। সে যেন কোনো এক বড় ধাক্কা খেয়ে ছিটকে পড়েছে। তার বান্ধবীদের কোথাও দেখা যাচ্ছে না। ইস্তিয়াক দ্রুত গিয়ে আহনার নাড়ি পরীক্ষা করল। সে বেঁচে আছে। পরম শ্রদ্ধায় ইস্তিয়াক তার কাঁধের চাদরটি দিয়ে আহনার অকোছালো শরীর ঢেকে দিল। ঠিক তখনই আহনা ধীরে ধীরে চোখ মেলল। চোখের সামনে ইস্তিয়াককে দেখেই সে ভয়ে আর আতঙ্কে তাকে জাপটে ধরল। তার সারা শরীর থরথর করে কাঁপছে, দাঁতে দাঁত লেগে এক অদ্ভুত শব্দ হচ্ছে। ইস্তিয়াক বুঝতে পারল এটা কোনো সাধারণ বিপদ নয়। পাহাড়ের সেই বিশাল কালো ভাল্লুকটা আশেপাশে কোথাও আছে। সে হয়তো মানুষের রক্তের গন্ধ পেয়েছে। ইস্তিয়াক আহনার কানে কানে খুব নিচু স্বরে বলল, ম্যাডাম, একদম শব্দ করবেন না, নড়াচড়া বন্ধ করুন, আমি আপনার সাথেই আছি। ইস্তিয়াকের কণ্ঠস্বরে এমন এক অদ্ভুত মায়া আর আত্মবিশ্বাস ছিল যে আহনা একটু শান্ত হওয়ার চেষ্টা করল। ইস্তিয়াক চারপাশটা তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করল। ঝোপের আড়ালে সেই জোড়া লাল চোখ এখন আরও কাছে। ভাল্লুকটা ধীরে ধীরে এগিয়ে আসছে। ইস্তিয়াক জানে এই ঘন অন্ধকার আর কুয়াশায় পাহাড় থেকে নিচে নামা এখন অসম্ভব। এক ভুল পদক্ষেপ মানেই 1000 ফুট নিচে খাদের মৃত্যু, তার উপর সেই হিংস্র জানোয়ার। ইস্তিয়াক তার ঝোলা থেকে সাবধানে দেশলাই আর কেরোসিন মাখা একটা কাপড়ের টুকরো বের করল। পাহাড়ি জীবনের অভিজ্ঞতায় সে জানে বুনো জানোয়ার আগুনকে জমের মতো ভয় পায়। সে দ্রুত একটি শুকনো ডালের মাথায় কাপড়টি জড়িয়ে আগুন জ্বালিয়ে দিল। আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে উঠতেই ভাল্লুকটা থমকে দাঁড়াল। আগুনের তীব্র আলোয় আহনা প্রথমবারের মতো দানবীয় জানোয়ারটাকে দেখতে পেল। তার কুচকুচে কালো শরীর আর ধারালো নখগুলো যমদূতের মতো দেখাচ্ছে। ইস্তিয়াক মশালটি হাতে নিয়ে বিকট চিৎকার করে ভাল্লুকটির দিকে তেড়ে গেল। জানোয়ারটি অপ্রস্তুত হয়ে কয়েক পা পিছিয়ে গেল এবং রাগে ফুঁসতে ফুঁসতে অন্ধকারের গভীরে মিলিয়ে গেল। তবে ইস্তিয়াক জানে সে এখনই হাল ছাড়বে না। সে আশেপাশে কোথাও ওত পেতে থাকবে। ইস্তিয়াক আহনাকে নিয়ে ধীরে ধীরে একটি বড় পাথরের আড়ালে সরে গেল। সে জানে এই এলাকায় ভাল্লুকেরা গুহায় থাকে, কিন্তু তারা খোলা জায়গায় রাত কাটাতে পছন্দ করে না। ইস্তিয়াককে এখন এমন কিছু করতে হবে যাতে তারা এই রাতটা অন্তত পার করতে পারে। সে তার পকেটে সবসময় একটি ছোট টর্চ আর দেশলাই রাখে। পাহাড়ি ছেলেদের এই অভ্যাসটা মজ্জাগত। সে টর্চের আলো সামান্য জ্বালিয়ে দেখল আশেপাশে বড় বড় শাল আর ফার্ন গাছের জঙ্গল। সে আহনাকে একটি নিরাপদ পাথরের আড়ালে বসিয়ে রেখে দ্রুত হাতে কিছু গাছের ডাল আর বড় বড় কলাপাতা সংগ্রহ করতে শুরু করল। আহনা বিস্ময় ভরা চোখে দেখছে এই ছেলেটিকে। সকালের সেই অশিক্ষিত চাওয়ালা এখন যেন এক দক্ষ কারিগর। ইস্তিয়াক অত্যন্ত দ্রুত তার সাথে গাছের 4টে ডাল মাটিতে পুঁতে উপরে বড় পাতা দিয়ে একটি অস্থায়ী ছাউনি বা ছোট কুঁড়েঘর তৈরি করে ফেলল। এটি কেবল তাদের বৃষ্টির হাত থেকেই বাঁচাবে না, বরং রাতের হিমেল হাওয়া থেকেও কিছুটা আড়াল দেবে। ইস্তিয়াক বলল, ম্যাডাম, এর ভেতরে যান, এখানে আপনি নিরাপদে থাকবেন। আহানা ধরা গলায় জিজ্ঞেস করল, আর আমার বান্ধবীরা, রেশমি, মীরা, ওরা কোথায়? ইশতিয়াকের চোখে এক গভীর বিষণ্ণতা খেলে গেল। সে জানে এই জঙ্গলে ভাল্লুকের হাত থেকে একা বেঁচে ফেরা অলৌকিক কিছু। সে শান্ত গলায় বলল, আগে আপনি সুস্থ হন, সকাল হলেই আমি উদ্ধারকারীদের খবর দেব। আপাতত আমাদের এই রাতটা পার করতে হবে। শীতের তীব্রতা বাড়ছে। আহানার পাতলা সুতির জামা এই হাড় কাঁপানো শীতের কাছে কিছুই না। ইশতিয়াক দ্রুত কিছু শুকনো কাঠ আর লতাপাতা জড়ো করে পাথর ঘষে আগুন জ্বালাল। আগুনের সেই লালচে আলোয় আহানা ইশতিয়াকের মুখটা প্রথমবার ভালো করে দেখল। পরিষ্কার কপাল, বুদ্ধিদীপ্ত চোখ আর এক অদ্ভুত আত্মমর্যাদাবোধ। ইশতিয়াক লক্ষ্য করল আহানা ক্ষুধার্ত। সে জঙ্গল থেকে কিছু বুনো ফল আর পাথরের খাঁজে আটকে পড়া একটি বুনো মুরগি কৌশলে ধরে আনল। পাহাড়ের কঠিন জীবনে ইশতিয়াক এসব অনেক আগেই শিখেছে। সে নিপুণ হাতে মুরগিকে পরিষ্কার করে আগুনের শিখায় পুড়িয়ে আহানার দিকে বাড়িয়ে দিল। আহানা ইতস্তত করে প্রথম কামড়টা দিল। আগুনের তাপে পোড়ানো সেই মাংসের স্বাদ তার কাছে পৃথিবীর যে কোনো দামি রেস্টুরেন্টের চেয়েও সেরা মনে হল। খেতে খেতে আহানা খেয়াল করল ইশতিয়াক নিজে কিছুই খাচ্ছে না, সে কেবল আগুনের দিকেই তাকিয়ে আছে। আপনি খাবেন না? আহানা জিজ্ঞেস করল। ইশতিয়াক হাসল, এক টুকরো ম্লান হাসি। আমি পাহাড়ি মানুষ ম্যাডাম, এক রাত না খেয়ে থাকলেও আমার শরীর সয়ে যাবে, আপনি খেয়ে নিন। আহানার বুকটা এক অজানা অপরাধবোধে টনটন করে উঠল। এই সেই ছেলে যাকে কয়েক ঘণ্টা আগে তার বান্ধবীরা চরম অপমান করেছিল, যার শিক্ষার যোগ্যতা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছিল, আজ সেই ছেলেই নিজের জীবন বাজি রেখে তাকে আগলে রাখছে।
রাত যত বাড়ছে শীত তত কামড় দিচ্ছে। আহানা শীতে কাঁপছে দেখে ইশতিয়াক নিজের গায়ে থাকা পুরনো কিন্তু পরিষ্কার শার্টটি খুলে ফেলল। তার নিচে কেবল একটি স্যান্ডো গেঞ্জি। সে নিজের শার্টটি আহানার গায়ে জড়িয়ে দিয়ে বলল, ম্যাডাম, এটা পরে নিন, আপনার শরীর অনেক ঠান্ডা হয়ে গেছে। আহানা বাধা দিতে চাইল, কিন্তু ইশতিয়াক শুনল না। সে নিজে একপাশে কিছু শুকনো পাতা বিছিয়ে বসে রইল। আহানা একা থাকতে ভয় পাচ্ছিল। বনের অদ্ভুত শব্দগুলো তাকে বারবার আতঙ্কিত করে তুলছিল। সে গুটিসুটি মেরে ইশতিয়াকের খুব কাছে এসে বসল। একসময় ভয় আর ক্লান্তিতে আহানা ইশতিয়াকের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ল। ইশতিয়াক কিন্তু ঘুমাল না। সে সারা রাত জেগে রইল পাহারা দেওয়ার জন্য। তার এক হাত ছিল আগুনের কাছে, যাতে আগুন নিভে না যায়। অন্য হাত দিয়ে সে আগলে রেখেছিল এক বিদেশিনীকে, যাকে সে কোনোদিন পাবে না জেনেও ভাইয়ের মতো, বন্ধুর মতো রক্ষা করে চলেছে। ইশতিয়াকের মনে তখন হাজারো কথা। সে ভাবছিল তার বৃদ্ধ মা আর বোনের কথা। ভাবছিল কাল সকালে যখন সে আহানাকে পৌঁছে দেবে, তখন কি তার পৃথিবী আবার আগের মতো হয়ে যাবে। পাখির ডাকে আর হালকা রোদের ঝিলিক যখন পাতায় পাতায় পড়ল, তখন আহানার ঘুম ভাঙল। সে চোখ খুলে দেখল সে ইশতিয়াকের কাঁধে মাথা দিয়ে গভীর শান্তিতে ঘুমাচ্ছিল। ইশতিয়াক তখনও জেগে আছে, তার চোখ দুটো লাল হয়ে আছে অপলক পাহারায়। ইশতিয়াক যখন উঠে দাঁড়াল, তখন সে দেখল আহানা অবাক হয়ে তাকে দেখছে। ইশতিয়াক আলগোছে পকেট থেকে তার সেই প্রিয় ইংরেজি পত্রিকাটা বের করল, যেটা সে গতকাল দোকান থেকে ফেরার পথে কিনেছিল। ভাঁজ করা পত্রিকাটি একটু ভিজে গেছে, কিন্তু পড়ার যোগ্য। ইশতিয়াক নিজের মনেই বিড়বিড় করে পত্রিকার একটি শিরোনাম পড়ল, দ্য রেজিলিয়েন্ট স্পিরিট অফ হিলস, সার্ভাইভিং দি আনসিন। আহানা চমকে উঠে দাঁড়াল। সে স্পষ্ট শুনতে পেয়েছে ইশতিয়াকের ইংরেজি উচ্চারণ। কোনো ভুল নেই, কোনো জড়তা নেই, একদম শুদ্ধ ব্রিটিশ অ্যাকসেন্টে সে কথা বলছে। আহানা বিস্ময় সামলাতে না পেরে প্রশ্ন করল, আপনি আপনি ইংরেজি পড়তে পারেন? আপনার উচ্চারণ তো অসাধারণ। ইশতিয়াক একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু হাসল। ম্যাডাম, দারিদ্র্য আমাকে চাওয়ালা বানিয়েছে ঠিকই, কিন্তু শিক্ষাটাকে কেড়ে নিতে পারেনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক শেষ করেছি, কিন্তু মায়ের অসুস্থতা আর ছোট বোনের পড়াশোনার জন্য আজ আমি এই পাহাড়ে চা বেচি। আহানার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে লজ্জায় মাথা নিচু করল। কাল তারা কি বলেছিল এই ছেলেটিকে? অশিক্ষিত লুজার। অথচ এই ছেলেটি তাদের থেকেও অনেক বেশি যোগ্য আর মানবিক। ঠিক সেই সময় দূরে উদ্ধারকারী দলের হেলিকপ্টারের শব্দ আর লোকজনের চিৎকার শোনা গেল। ইশতিয়াক উঠে দাঁড়াল। সে জানত তার দায়িত্ব শেষ হতে চলেছে, কিন্তু সে জানত না এই ভোরের আলো কেবল একটি দিনের শুরু নয়, বরং তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। কুয়াশা ভেদ করে আকাশে তখন ৩টি হেলিকপ্টার চক্কর দিচ্ছে। নিচে সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল এবং স্থানীয় পুলিশ তন্ন তন্ন করে খুঁজছে নিখোঁজ পর্যটকদের। ইশতিয়াক আহানাকে নিয়ে পাহাড়ের ঢাল বেয়ে সাবধানে নিচে নেমে এল। ঠিক সেই সময়ে ঝোপঝাড় ঠেলে পুলিশের একটি দল তাদের সামনে এসে দাঁড়াল। একজন সেনা অফিসার দ্রুত এগিয়ে এসে ইংরেজিতে জিজ্ঞেস করলেন, আর ইউ ওকে মিস? উইভ বিন সার্চিং ইউ সিন্স লাস্ট নাইট। হোয়াট হ্যাপেন টু দি আদার্স? আহানা কিছু বলার আগেই ইশতিয়াক অত্যন্ত শান্ত এবং দৃঢ় কণ্ঠে উত্তর দিল, শি ইজ সেফ নাও স্যার, but she is in a state of shock. We encountered a Himalayan black bear near the ridge. Her friends are likely stuck in the lower valley. I saw some fresh footprints and broken branches in that direction. You should send a team there immediately. সেনা অফিসার এবং উপস্থিত সবাই থমকে দাঁড়িয়ে গেল। একজন পাহাড়ি চাওয়ালা, পরনে সাধারণ লুঙ্গি আর ছেঁড়া স্যান্ডোগেঞ্জি, তার মুখ থেকে এমন নিখুঁত আর সাবলীল ইংরেজি অ্যাকসেন্ট শুনে তারা বিশ্বাসই করতে পারছিল না। অফিসারটি অবাক হয়ে বললেন, Your English is impeccable. Who are you? ইশতিয়াক সামান্য হেসে বলল, I am just a tea seller, sir. But right now saving those lives is more important than my identity. সেনা অফিসার দ্রুত তার ওয়াকিটকিতে নির্দেশ পাঠালেন। ইশতিয়াকের দেওয়া তথ্য অনুযায়ী ৩ ঘণ্টা পর পাহাড়ের একটি গভীর খাদ থেকে আহানার ২ বান্ধবী রেশমি আর মীরাকে উদ্ধার করা হল। তারা মারাত্মক আহত হয়নি, কিন্তু প্রচণ্ড আতঙ্ক আর শীতে জবুথবু হয়ে আছে। যখন তারা দেখল ইশতিয়াক আর আহানা নিরাপদে দাঁড়িয়ে আছে, তখন তাদের মনে পড়ে গেল গতকালের সেই জঘন্য অপমানের কথা। উদ্ধারকারী দলের প্রধান যখন সবার সামনে ইশতিয়াকের বীরত্বের কথা বলছিলেন, কিভাবে সে সারা রাত আহানাকে জীবন বাজি রেখে পাহারা দিয়েছে, কিভাবে বুনো জানোয়ারের হাত থেকে তাকে বাঁচিয়েছে, তখন রেশমি আর মীরা লজ্জায় মাথা নিচু করে রইল। তারা যাকে অশিক্ষিত লুজার বলেছিল, সেই মানুষটির কারণেই আজ তারা পৃথিবীতে বেঁচে আছে। আহানা আবেগপ্রবণ হয়ে ইশতিয়াকের হাত ধরতে চাইলেও ইশতিয়াক বিনয়ের সাথে একটু পিছিয়ে গেল। সে কেবল তার সেই ভেজা ইংরেজি পত্রিকাটা ভাঁজ করে বগলে নিল আর বলল,
ম্যাডাম, গাড়ি ঠিক হয়ে গেছে, আপনারা এখন নিরাপদে শহরে ফিরতে পারবেন। ইশতিয়াক আর এক মুহূর্তও দাঁড়াল না। ধীর পায়ে পাহাড়ের নিচের দিকে তার সেই ছোট্ট চায়ের দোকানের দিকে হাঁটতে শুরু করল। তার পেছনে পড়ে রইল একরাশ বিস্ময় আর তীব্র অপরাধবোধ। আহানা শহরে ফিরে গিয়েও ইশতিয়াককে এক মুহূর্তের জন্য ভুলতে পারল না। যে মানুষটি তাকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছে তাকে সে শুধু ধন্যবাদ দিয়ে শেষ করতে চায়নি। সে বুঝতে পারল জীবনের আসল আধিজাত্য পোশাকে নয়, বরং ইশতিয়াকের মতো অটল চরিত্রে থাকে। আহানা তার বাবার বড় ব্যবসার প্রভাব খাটিয়ে নয়, বরং ইশতিয়াকের মেধা ও সাহসিকতার গল্পটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরল। পোস্টটির শিরোনাম ছিল পাহাড়ের লুকানো রত্ন, এক উচ্চশিক্ষিত চাওয়ালা ও তার বীরত্বের কাহিনী। মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে গেল। সারা দেশ তলপাড়। মানুষ অবাক হয়ে দেখল এক উচ্চশিক্ষিত যুবক মায়ের দায়িত্ব পালনের জন্য কিভাবে পাহাড়ের বাঁকে চা বিক্রি করছে। বড় বড় নিউজ চ্যানেলগুলো ইশতিয়াকের দোকানের সামনে লাইন দিল। এই প্রচারণার ফলে একটি আন্তর্জাতিক এনজিও পার্বত্য অঞ্চলের শিক্ষা আর উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর হিসাবে ইশতিয়াককে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেয়। তবে গল্পের আসল মোড় এলো কয়েক মাস পর। আহানা বারবার মেঘপুরে ফিরে আসতে লাগল, কখনো ইশতিয়াকের লাইব্রেরির জন্য বই নিয়ে, কখনো বা তার অসুস্থ মায়ের খোঁজ নিতে। ধীর স্থির ইশতিয়াক প্রথমে নিজেকে গুটিয়ে রাখলেও আহানার অকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসা শেষ পর্যন্ত তার মনের বরফ গলিয়ে দিল। দুই পরিবারের সম্মতিতে পাহাড়ের সেই মেঘপুরেই এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের বিয়ে হয়। ইশতিয়াক আজ আর একা নয়, তার পাশে আছে এক সহযোদ্ধা। কয়েক বছর পর একটি সাদা রঙের পাজেরো গাড়ি লাইব্রেরির সামনে এসে থামল। গাড়ি থেকে নামল এক সুদর্শন যুবক, পরনে মার্জিত পোশাক। সে আজকের সফল ইশতিয়াক। তার সাথে নামল আহনা। আহনার পরনে নীল শাড়ি, চুলে একটি বুনো ফুল গোঁজা। তার কোলে 1 বছরের একটি ফুটফুটে বাচ্চা। বাচ্চাটির নাম রাখা হয়েছে অরণ্য। ইশতিয়াকের মা এখন সম্পূর্ণ সুস্থ, আর ছোট বোন তন্নি এখন শহরের নামকরা কলেজে পড়ছে। ইশতিয়াক কেবল নিজের ভাগ্য বদলায়নি, সে বদলে দিয়েছে পুরো মেঘপুরের ভাগ্য। আহনা ইশতিয়াকের কাঁধে মাথা রেখে পাহাড়ের দিকে তাকিয়ে বলল, মনে আছে ইশতিয়াক, এই পথেই আমি তোমাকে প্রথম দেখেছিলাম। তোমাকে কত অপমান করেছিলাম। ইশতিয়াক আহনার হাতটা শক্ত করে ধরে হাসল। সেই অপমান না করলে হয়তো আজ আমি এখানে থাকতাম না আহনা। মাঝে মাঝে জীবন আমাদের ধাক্কা দেয়, কেবল সঠিক পথে পৌঁছে দেওয়ার জন্য। দারিদ্র্য আমার শরীরকে পুড়িয়েছে ঠিকই, কিন্তু আমার স্বপ্নকে মারতে পারেনি। সূর্য ডুবছে পাহাড়ের আড়ালে, কিন্তু ইশতিয়াকের জীবনে সেই সূর্য আজ মধ্য গগনে। পাহাড়ের সেই চাওয়ালা এখন কেবল একজন সফল মানুষই নয়, সে লক্ষ লক্ষ তরুণের অনুপ্রেরণা, যে প্রমাণ করেছে পেশা ছোট হতে পারে, কিন্তু লক্ষ্য স্থির থাকলে পাহাড়ের মতো কঠিন বাধা অতিক্রম করেও আকাশ ছোঁয়া সম্ভব। ইশতিয়াকের লাইব্রেরির সামনে খোদাই করে লেখা আছে একটি বাক্য, শিক্ষা মানুষের অলংকার আর বিনয় তার শক্তি।